এই লোকটা ক্যাসিনোতে গিয়ে একের পর এক গেম জিততে থাকে। না, কোন ট্রিক্স নয়, আসলে ক্রিস নামের এই ব্যক্তির কাছে ছিল ভবিষ্যৎ দেখার অসম ক্ষমতা। সে আগামী 2 মিনিটে কি ঘটতে চলেছে তা কল্পনায় দেখে নিতে পারত। ঠিক সেভাবেই সে তার লাইফে একের পর এক উন্নতি করতে থাকে। তবে এফবিআই তার প্যাটার্ন দেখেই বুঝে যায় যে সে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে। তাই তো তারা তাকে হায়ার করতে চায় এমন এক মিশনের জন্য যা পুরো পৃথিবীকে ওলটপালট করে দিতে পারে। কি ছিল সেই মিশন, আর ক্রিসই বা কিভাবে এই ধ্বংসযজ্ঞ থামাবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম নেক্সট মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরুতে আমরা ক্রিস নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে লাস ভেগাস শহরে ম্যাজিক শো করে থাকে। অর্থাৎ সে একজন পার্ট টাইম ম্যাজিশিয়ান। তবে ম্যাজিক ট্রিকের পাশাপাশি তার মধ্যে রয়েছে এক বিরল সুপার পাওয়ার। সে রীতিমতো ভবিষ্যৎ দেখতে পায়। আগামী 2 মিনিটের মধ্যে তার আশেপাশে ঠিক কি ঘটতে চলেছে তা সে আগে থেকেই ধরে ফেলে। তবে তার এই সুপার পাওয়ার কেবলমাত্র 2 মিনিটের জন্যই কাজ করে। এর চেয়ে বেশি সময় সে ভবিষ্যৎ দেখতে পায় না। তবে এইটুকু ক্ষমতায় তার জন্য অনেক যথেষ্ট, কারণ এই পাওয়ার ব্যবহার করে সে নিজের ম্যাজিক শোতে দারুণ সব ট্রিক পারফর্ম করে। তার ট্রিক্স গুলো দেখে দর্শক লিটারেলি হা হয়ে থাকে। এমনই একটা ম্যাজিক শোতে আমরা দুজন ব্যক্তিকে ক্রিসের উপরে নজর রাখতে দেখি, কিন্তু এরা কারা এবং ঠিক কি কারণে তার উপর নজর রাখছে তা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে ক্রিস ম্যাজিক থেকে মোটামুটি আয় করলেও তার খুব একটা চলে না। তাই সে প্রতি রাতে লাস ভেগাসের ক্যাসিনোতে যায় গ্যাম্বলিং করতে। বুঝতেই পারছো তার মধ্যে যে সুপার পাওয়ার রয়েছে তাতে এই খেলা তার জন্য ডাল ভাত। প্রতিটা গেমে কখন কি হতে চলেছে তা সে আগে থেকে দেখতে পায়। তাই চাইলেই সে কিন্তু লাখ লাখ ডলার জিতে নিতে পারে। কিন্তু এরপরেও সে প্রতিদিন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জেতার পর গেম শেষ করে। এছাড়াও সে কখনো বিশাল অঙ্কের বাজিও ধরে না, কারণ যদি সে বারবার বড় অ্যামাউন্ট জিতে যায় তাহলে ক্যাসিনো অথরিটি তার উপরে সন্দেহ করে বসবে। এই কারণেই সে নিজের পাওয়ারকে আড়াল করার জন্য ছোটখাটো জিততে থাকে। কিন্তু এরপরেও তার এই ক্ষমতা ক্যাসিনো অথরিটির নজরে এড়ায় না। প্রতি রাতেই তাকে জিততে দেখে এক সময় তার উপর তারা সন্দেহ করে বসে। এভাবে এক রাতে তারা তার উপরে নজর রাখছিল। সেই রাতেও ক্রিস কয়েক মিনিটেই $9,000 বেশি জিতে নেয়। এরপর সে যখন ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলতে চায় ততক্ষণে ক্যাসিনো গার্ডরা তাকে আটকানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে এরই মধ্যে ক্রিস হঠাৎ ভবিষ্যতের একটা দৃশ্য দেখে ফেলে। সে দেখে তার পাশে কিছুক্ষণের মধ্যে একটা শুটিং হতে চলেছে। 2 মিনিট পর এক লোক নর্মাল ভাবে হেঁটে এসে ক্যাশিয়ারের উপরে গুলি চালাবে। তারপর সে ক্যাসিনোর সমস্ত টাকা লুট করার চেষ্টা করবে। এখন এই ঘটনার পূর্বাভাস পাওয়া মাত্রই ক্রিস লোকটাকে এগিয়ে আসতে দেখে। তখন তাকে আটকানোর জন্য সে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে তার পিস্তল কেড়ে নেয়। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটিরা এসে উল্টো তাকেই ধরার জন্য রেডি হয়। তাই ক্রিস তখন পিস্তল ফেলে রেখে ক্যাসিনো থেকে সরে পড়ে। অন্যদিকে সিকিউরিটি গার্ডদের একটা টিম সিসিটিভি ক্যামেরার সাহায্যে তার উপর সারাক্ষণ নজর রাখছিল। কিন্তু এত কিছুর পরেও তারা ক্রিসের টিকিটাও ছুঁতে পারে না, কারণ প্রতি মুহূর্তেই কোন দিক থেকে কে তাকে ধরতে আসবে তা তো সে জেনেই যাচ্ছিল। আর তখনই সে এমন ভাবে লুকাতে থাকে যাতে তার সামনে হেঁটে গিয়েও তারা তাকে দেখতে না পায়। এভাবে সে সব সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ক্যাসিনো থেকে বেরিয়ে আসে। তারপর সে একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ক্যাসিনোর সিকিউরিটিরা সরাসরি লাস ভেগাস পুলিশের কাছে কমপ্লেন করে ফেলে। আর পুলিশও তৎক্ষণাৎ ক্রিসকে চেস করতে থাকে। কিন্তু সে এমন দক্ষতায় গাড়ি চালাচ্ছিল যে পুলিশ কিছুতেই তার নাগাল পায় না। তার উপর তার ভবিষ্যৎ দেখার পাওয়ার তো আছেই। এভাবে একটা রেল লাইনের কাছে এসে ক্রিস আর একটা ভিশন দেখতে পায়। সে দেখে যে স্পিডে সে গাড়ি চালাচ্ছে তাতে একটা ট্রেন এসে তাকে পিষে দিয়ে যাবে। তাই সে গাড়ির গতি আরো বেশি বাড়িয়ে দেয়, যার ফলে ট্রেনের মাত্র কয়েক ইঞ্চি সামনে দিয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশ তাদের সামনে ট্রেন দেখে থামতে বাধ্য হয়। এভাবেই ক্রিস পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়। তারপর সে চলে যায় তার বন্ধু আরভের কাছে। আরভে একমাত্র ব্যক্তি যে তার এই সুপার পাওয়ার সম্পর্কে জানতো। এছাড়াও ক্রিসের সম্পর্কে আরো একটা ব্যাপার তার জানা। ক্রিস প্রায় একটা মেয়েকে তার অবচেতন মনে কল্পনায় দেখে। কোনো এক রেস্টুরেন্টের রাত্রিবেলায় সেই মেয়েটার সাথে তার দেখা হওয়ার কথা। তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা তাকে বলছে যে মেয়েটার সাথে ঠিক রাত 8:11 তার দেখা হবে, কারণ প্রতিদিন ঠিক 8:09 এসে সে একই ভিশন দেখতে পায়। তাই প্রত্যেক রাতে সে ওই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। কিন্তু আজ পর্যন্ত ওই মেয়েটাকে সে দেখতে পায়নি। শুধুমাত্র এই একটা ভিশনই তার প্রেডিকশনের সাথে মেলে না। তবে ক্রিস বিশ্বাস করে যে সে কখনো না কখনো মেয়েটাকে দেখতেই পাবে। ঠিক এই কারণেই সে বারবার তার
জন্য অপেক্ষা করতে থাকে। তবে আর্ভ মজা করে তাকে বলে, তুমি হয়তো 10 বছর পরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। যাই হোক, পুলিশের হাত থেকে পালিয়ে আসার পর ক্রিস আর্ভের সাথে পুল খেলতে থাকে। এদিকে এবার আমরা জানতে পারি ম্যাজিক শোতে ক্রিসের উপরে নজর রাখা ব্যক্তিরা আসলে কে ছিল। এরা হলো FBI এজেন্ট ফেরিস এবং তার কলিগ ক্যাভানফ। মূলত ক্যাসিনো ফ্রড হিসেবে সন্দেহের তালিকায় থাকায় তার উপরে তারা নজর রাখছিল। তবে ফেরিস হঠাৎ তার চালচলনে এক আশ্চর্য প্যাটার্ন আবিষ্কার করে। সে বুঝতে পারে যে ক্রিস কোনোভাবেই ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে জেনে যায়। তারপর থেকেই সে ক্রিসের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করতে থাকে। ক্যাসিনোর ঘটনার পর ফেরিসের সন্দেহ পুরোপুরি বদলে যায়। সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে সে কনফার্ম হয় যে ক্রিস আসলে প্রায় 2 মিনিট অবধি ভবিষ্যৎ দেখতে পায়। তাই সে ক্যাভানকে নিয়ে ক্যাসিনোর সিকিউরিটি হেড রয়ভেলকে ডেকে আনে। রয়ভেলও তাকে জানায় যে ক্রিস তাদের ক্যাসিনো থেকে এভাবে প্রচুর বাজি জিতে নিয়েছে। তখন ফেরিসের বিশ্বাস আরো বেশি পাকাপোক্ত হয়। কিন্তু ঠিক কি কারণে সে এত হন্য হয়ে ক্রিসকে খুঁজছে, তার উত্তর আমরা পেয়ে যাই ফেরিস এবং FBI ডিরেক্টরের আলাপ থেকে। আসলে কিছুদিন আগে একদল টেরোরিস্ট রাশিয়ান ফেডারেশন থেকে একটা নিউক্লিয়ার বোম চুরি করেছে। FBI এর কাছে তথ্য আছে যে তারা এই বোম আমেরিকায় নিয়ে যাচ্ছে, কিংবা হয়তো ইতিমধ্যে এই বোম আমেরিকার ভিতরেও চলে এসেছে। এখন যদি এই বোমটা বিস্ফোরিত হয় তবে লাখ লাখ মানুষ মারা পড়বে। তাই FBI যে কোনো মূল্যে সেই টেরোরিস্টদের সন্ধান পেতে চায়। আর ফেরিসও ঠিক এই ব্যাপারে ক্রিসকে কাজে লাগাতে চাচ্ছিল। তার ভবিষ্যৎ দেখা ক্ষমতাটা হয়তো টেরোরিস্টদের খুঁজে বের করার ক্ষেত্রে কাজে আসতে পারে। যদিও ডিরেক্টর প্রথমে তার কথা উড়িয়ে দেয়, কিন্তু পরে তার জোরাজুরিতে সে 5 দিনের সময় দেয়। আর সময় পাওয়া মাত্রই ফেরিস তার কাজে লেগে পড়ে। এদিকে FBI টিমকে সাহায্য করতে সে ক্রিসের লোকেশনও বের করে ফেলে। তারপর সে সরাসরি তার সাথে দেখা করার জন্য রেডি হয়। ক্রিস কিন্তু তার ক্ষমতা দিয়ে এই ব্যাপারটা আগেই জানতে পেরেছিল। তবে এরপরেও সে তার জায়গা থেকে সরে না, কারণ ফেরিস তাকে ঠিক কি বলতে যাচ্ছে সেটা সে শুনতে চায়। কিন্তু ফেরিস আসার আগে সে ভবিষ্যতের আরো একটা অংশ দেখতে পায়। এই ভিশনে যখন সে তার সামনে আসে তখন ক্রিস প্রথমে তার ক্ষমতাকে অস্বীকার করে, কিন্তু ফেরিস তাকে নিউক্লিয়ার বোমার কথা বললে ক্রিস কিছুটা সিরিয়াস হয়। তবে তারপরেও সে কোনো ধরনের ঝামেলায় জড়াতে চায় না। তখন ফেরিস তার লিগ্যাল রেকর্ডস ক্লিন করার প্রতিশ্রুতি দেয়। তার বিরুদ্ধে ক্যাসিনো ফ্রড থেকে শুরু করে গাড়ি চুরি সহ অনেক অভিযোগ ছিল। সেই রেকর্ডসগুলো ক্লিন করার বিনিময়ে ফেরিস তার সাহায্য চায়। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন সেখানে এক বন্দুকধারীও চলে আসে। তারপর কিছু বোঝে ওঠার আগেই সে তাদের উপরে গুলি চালাতে শুরু করে। অর্থাৎ এই ভিশনটা থেকে ক্রিস টের পায় যে ফেরিসের সাথে তার দেখা হওয়াটা তাদের মৃত্যু ডেকে আনবে, যার ফলে সে আসার আগে ক্রিস সেখান থেকে সরে পড়ে। এখন ফেরিস এসে তাকে না পেয়ে আর্ভকে কিছু প্রশ্ন করে। তার কাছ থেকে সে ক্রিসের রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারটা জানতে পারে। এই সব তথ্য পেয়ে সে সেখান থেকে চলে যায়, যার ফলে বন্দুকধারীরা এসে তাদের কাউকে সেখানে খুঁজে পায়নি। আসলে এই বন্দুকধারী ছিল সেই টেররিস্টদের একজন যারা নিউক্লিয়ার বোমটা চুরি করেছিল। তাদের মধ্যে দুজন গিয়ে ক্যাসিনোর সিকিউরিটি হেড রয়ভেলের সামনে হাজির হয়। তার কাছ থেকে ক্রিসের সম্পর্কে জানতে চাইলে রয়ভেল বলে যে সে এমন কাউকে চেনেই না। তখন লোকগুলো তার বায়ে গুলি করে লিটারেলি তার গলা কেটে ফেলে। মানে এই লোকগুলো ঠিক এতটাই খতরনাক লেভেলের টেররিস্ট। অন্যদিকে ক্রিস প্রতিদিনকার মতো সেই স্বপ্নের নারীর অপেক্ষায় রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। এবার ফাইনালি ঠিক 8:11 ওই মেয়েটা রেস্টুরেন্টে প্রবেশ করে। এতদিন পর তাকে সরাসরি দেখতে পেয়ে ক্রিস যেন পুরোই ফিদা হয়ে যায়। তারপর সে তার চোখের ভবিষ্যতের অনেকগুলো ফলাফল দেখতে পায়। এখান থেকে আমরা জানতে পারি যে ক্রিস কেবল ভবিষ্যতে দেখে না, বরঞ্চ সে অনেকগুলো পসিবিলিটিসও দেখতে পারে। এর মধ্যে থেকে সে চাইলে বেস্ট ফলাফলটা বেছে নিতে পারত। যেমন ক্রিস জানতে পারে যে মেয়েটার সাথে পরিচিত হতে গিয়ে তেমন একটা লাভ হবে না, কারণ সে আগে থেকে কিছু একটা নিয়ে বেশ বিরক্ত। এছাড়াও সে জানতে পারে যে মেয়েটার এক্স বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসবে। তারপর সেই বয়ফ্রেন্ড তাদের রিলেশনশিপটা ঠিক করার কথা বলবে, কিন্তু তার বদলে তাদের মধ্যে উল্টো ঝগড়াও শুরু হবে। আর এটাই হলো মেয়েটার সাথে পরিচিত হওয়ার বেস্ট চান্স। কিন্তু এর মধ্যেও অনেকগুলো ফলাফল আছে। ক্রিস চাইলে লোকটাকে বাধা দিয়ে তার সাথে ফাইটে জড়াতে পারে, কিন্তু তাতেও মেয়েটা ইমপ্রেস না হয়ে উল্টো বিরক্ত হবে। তবে সব ফলাফলের মধ্যে বেস্ট সিনারিও হলো যে লোকটার হাতে মার খাওয়া। মানে মেয়েটাকে পটানোর জন্য শেষমেশ ক্রিস নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে হবে। আর ক্রিসও তার সাথে পরিচিত হওয়ার জন্য ঠিক সেটাই করে। লোকটা আসার পর যথারীতি তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আর ক্রিস তাকে বাধা দিতে গিয়ে তার হাতে একটা ঘুষি খায়। এই প্রচন্ড ঘুষি খেয়ে সে তার সামনের একটা দাঁত নড়ে যায়। তখন মেয়েটা পুলিশ ডাকার ভয় দেখালে লোকটা সেখান থেকে সটকে পড়ে, আর মেয়েটিও তার পরিচয় দিয়ে ক্রিস
ক্রিসকে সরি জানায়। সে জানায় তার নাম হলো লিজ। তাদের মধ্যে পরিচয় হওয়ার পর ক্রিস তাকে বলে যে তার কার চুরি হয়ে গেছে, এখন ফ্ল্যাগস্টাফ শহরে যেতে হলে তাকে বাস ধরতে হবে। আসলে ক্রিস জানতো যে লিজও এই শহরে যাচ্ছে, তাই সে তাকে কার চুরি হওয়ার মিথ্যে কথা বলে তার একটা রাইড অফার করে। আর ঠিক তার অনুমান মতো লিজ তাকে রাইড দিতে চায়। এরপর তারা দুজনেই একই গাড়িতে সেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। যাত্রাপথে ক্রিস লিজকে বলে যে তাদের মধ্যে দেখা হওয়াটা আসলে ভাগ্যের লিখন মনে হয়, কেননা সে লিজকে পটানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কিন্তু লিজ আবার ভাগ্যের তেমন একটা বিশ্বাস করে না। তবে সে তো আর জানে না যে তার পাশে বসে আছে স্বয়ং ভাগ্য দেখা এক লোক। যাই হোক, এদিকে ফেরিস কিন্তু ক্রিসের খোঁজ নিতে নিতে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। সেখান থেকে সে লিজের জন্য ক্রিসের অপেক্ষা করার ব্যাপারটা জানতে পারে। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ক্যাভানফ ফেরিসকে রয়ভালের মৃত্যুর খবরটা জানায়। তখন ফেরিস বুঝতে পারে যে ওই টেররিস্টরাও ক্রিসকে খুঁজছে। হয়তো তারা ক্রিস আর এফবিআইয়ের ব্যাপারে সব জেনেও গেছে। তার অনুমান অনুসারে টেররিস্টদের লিডার তার সঙ্গীদের নিয়ে ক্রিসদের খোঁজার আদেশ দেয়। তারা ইতিমধ্যে সে পারমাণবিক বোমাটাও লস অ্যাঞ্জেলেসের একটা পোর্ট থেকে রিসিভ করেছে, অর্থাৎ খুব শীঘ্রই তারা বোমটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছে। অন্যদিকে ক্রিস তখন লিজের সাথে গাড়িতে ট্রাভেল করছিল। চলার পথে তাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এতে করে ক্রিস আর লিজ ধীরে ধীরে একে অপরের ক্লোজ হতে থাকে। এভাবে অনেক দূর ড্রাইভ করার পর মাঝপথে তারা একটা জায়গায় বিরতি নেয়। আসলে লিজ এখানকার স্কুলে কিছু আদিবাসী ছেলে মেয়েদেরকে পড়াতো। এমনই এক স্টুডেন্টের বার্থডে উইশ করার জন্য লিজ সেই স্কুলে যায়, আর তারপরেই সেই বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডাও দেয়। ক্রিস সেখানে ম্যাজিক দেখিয়ে সবাইকে ইমপ্রেস করে, এমনকি লিজও তার ম্যাজিক ট্রিক দেখে ইমপ্রেসড হয়ে পড়ে। এভাবে পুরো দিন সেখানে কাটানোর পর সন্ধ্যায় তারা আবারও রওনা দেয়। কিন্তু সেই সময়টায় তারা প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কবলে পড়তে থাকে। কিছু দূর গিয়ে তারা দেখে যে বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে তারা 2 মাইল দূরের একটা হোটেলে যায়। এরপর সেখানেই তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্রিস লিজকে হোটেল রুমে একা থাকতে দিয়ে নিজে বাইরের গাড়িতে ঘুমায়। এতে করে লিজ তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে, কারণ ক্রিসের পার্সোনালিটি তার মনে ইতিমধ্যে একটা ইমপ্রেশন তৈরি করেছে। অন্যদিকে ফেরিস তার টিমের সাহায্যে আবারও ক্রিসের লোকেশন পেয়ে যায়। সে জানতে পারে যে ক্রিস লিজের সাথে একটা হোটেলে আছে, আর তাই তো তারা আবারও তাকে ফলো করার জন্য রেডি হয়। তবে ইতিমধ্যেই এফবিআই জানতে পারে যে টেররিস্টরা খুব দ্রুত বোমা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে। তখন তারা সাথে সাথেই রেড অ্যালার্ট জারি করে দেয়। কিন্তু তাদের হাতে এতটা সময়ও ছিল না যে তারা টেররিস্টদের খুঁজে বের করবে। তাই কেবল একটাই উপায় ছিল তাদের হাতে, আর তা হলো ক্রিসকে খুঁজে বের করে তার কাছ থেকে হেল্প নেওয়া। ফেরিস ঠিক এই কথাটাই ডিরেক্টরকে বোঝায়, আর তখন ডিরেক্টরও তার পুরো টিম নিয়ে ক্রিসকে খুঁজতে বের হয়। কারণ এই পরিস্থিতিতে টেররিস্টদের চাইতে ক্রিসকে খোঁজাটাই তাদের পক্ষে সহজ। অন্যদিকে ক্রিস সেদিনকার রাতটা বাইরে পার করা গাড়িতেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় লিজকে সম্পূর্ণ এক নতুন রূপে দেখে সে। তখন সে আর নিজেকে ধরে রাখতে না পেরে তাকে প্রপোজ করে বসে, আর লিজও তার প্রতি রোমান্টিক হয়ে পড়ে। ফলে এরপর দুজনের মধ্যে বেশ কিছু রোমান্টিক সময় পার হয়। এদিকে ফেরিস আর তার টিম ততক্ষণে হোটেলের কাছাকাছি পৌঁছে গেছে। তবে এই টেররিস্টরা এফবিআই চাইতে আরো ভয়ঙ্কর। তারা খোদ এফবিআই এর উপরেই নজর রাখছিল। সেখান থেকে তারা জানতে পারে যে এফবিআই ক্রিসকে ফলো করে হোটেলের দিকে যাচ্ছে। তখন তাদের উপর নজর রাখা টেররিস্টরাও সেই হোটেলের কাছে এসে পৌঁছায়। তারপর তারা দূর থেকে স্নাইপার রাইফেল তাক করে ওত পেতে থাকে। এদিকে ক্রিসের সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর লিজ হোটেল থেকে বেরিয়ে যায়। তখন ফেরিস তার সামনে এসে নিজেকে এফবিআই এজেন্ট হিসেবে পরিচয় দেয়। তারপর সে তাকে তাদের গাড়িতে উঠতে বলে। এবার গাড়িতে ওঠার পর ফেরিসটাকে ক্যাসিনোর সিসিটিভি ফুটেজ দেখায়। এই ফুটেজ দেখিয়ে সে লিজকে বলে যে ক্রিস আসলে একজন সন্ত্রাসী। সে নিয়মিত সব ক্রাইম করে বেড়ায়, এমনকি মেয়েদেরকে ফাঁদে ফেলাটাও তার এক প্রকার নেশা। এই সব কথা শুনে লিজ নিজের কানকে বিশ্বাস করতে পারে না, কারণ ক্রিসকে সেই অল্প সময়ের মধ্যে ভালোবেসে ফেলেছে। তাই এই সব কিছু যেন তার মনে তীরের ফলার মতন আঘাত হানে। এরপর ক্যাভানফ তার হাতে একটা অজ্ঞান করার ওষুধ তুলে দেয়, অর্থাৎ তাকে দিয়ে কৌশলে ক্রিসকে তারা অজ্ঞান করাতে চায়। এর ফলে সহজেই তারা তাকে হেফাজতে নিতে পারবে। লিজ মনে মনে অনেক অস্বস্তি বোধ করলেও সে এফবিআই এজেন্টদের কথায় রাজি হয়ে যায়। এখন ফেরিস তাকে শিখিয়ে দিয়েছিল যে সে যেন ক্রিসকে অজ্ঞান করতে 2 মিনিট সময় নেয়, অর্থাৎ ক্রিস ওয়াশরুমে ঢোকার ঠিক 2 মিনিট পরে যেন সে ড্রিঙ্কসে ওষুধ মেশায়, কারণ ক্রিস 2 মিনিটের বেশি ভবিষ্যৎ দেখতে পারে না। তো লিজ তাদের
কথায় আবারও হোটেল রুমে ফিরে আসে। এই সময় ক্রিস ওয়াশরুমের ভিতরে শেভ করায় ব্যস্ত ছিল, তাই ভবিষ্যৎ দেখার কোনো চেষ্টাই তার মনে ছিল না। এই সুযোগে লিজ 2 মিনিট অপেক্ষা করে ড্রাগ মিশিয়ে দেয়। তারপর ক্রিস ওয়াশরুম থেকে বেরোলে সে ড্রিঙ্কটা অফার করে, কিন্তু পরক্ষণেই লিজ নিজেই জানিয়ে দেয় যে এই ড্রিঙ্কসে সে ড্রাগস মিশিয়েছে, কারণ তার বিশ্বাস ছিল যে ক্রিস এমন কিছু করতেই পারে না, তাই সে তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারেনি। ঠিক এই মুহূর্তেই ক্রিস বুঝতে পারে যে এফবিআই তাকে ধরার জন্য একটা মিথ্যা গল্প বানিয়েছে, যার ফলে সে লিজকে ভিতরে অপেক্ষা করতে বলে নিজের রুমের বাইরে আসে। তারপর সে এমন ভাবে ড্রিঙ্কস পান করে যাতে বাইরে থেকে এফবিআই তাকে দেখতে পায়। এই ড্রিঙ্কটা কাজ করতে 5 মিনিট সময় নেওয়ার কথা ছিল, তাই ক্রিস বাইরে এসে এফবিআই কে দেখায় যে সে ড্রিঙ্কস পান করছে। এর ফলে এফবিআইও ড্রাগসের ইফেক্ট শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আসলে সে স্রেফ ড্রিঙ্ক পান করার ভান করছিল। এদিকে রুম থেকে বের হওয়ার আগেই সে হাই ভলিউমে টিভিও ছেড়ে দেয়, কারণ সে জানতো যে এফবিআই সাউন্ড অ্যাম্পলিফায়ার দিয়ে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করবে। এখন রুমে ফেরত আসার পর সে নিচু স্বরে লিজিকে সব বলতে থাকে। অন্যদিকে এফবিআই শুধুমাত্র টিভি চ্যানেলেরই সাউন্ড শুনতে পাচ্ছিল। এবার এই ফাঁকে ক্রিস লিজকে বলে যে তাকে যেই ভিডিওটা দেখানো হয়েছে সেটাই সে কাউকে আক্রমণ করেনি, বরং যে লোকটা তার উপরে হামলা করেছিল তার কাছেই পিস্তল ছিল। সেই লোকটা 2জন ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছিল। এখন লিজ কিন্তু এই কথা বিশ্বাস না করে তাকে ডিলিউশন মনে করে, কারণ ফেরিস তাকে বলেছিল যে ক্রিস একজন ডিলিউশনাল পারসন। তবে ক্রিস তখন টিভিতে একের পর এক চ্যানেল পাল্টাতে শুরু করে। টিভিতে যা যা প্লে হচ্ছিল তার প্রতিটা লাইন সে আগে ভাগে বলে দিতে থাকে। তখন লিজ বুঝতে পারে যে ক্রিস আসলে ভবিষ্যৎ দেখতে পায়। তখন সে জানতে চায় যে এফবিআই কেন তাকে খুঁজছে। জবাবে ক্রিস জানায় তারা ভাবছে যে সে তাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে হেল্প করতে পারবে, কিন্তু তারা জানে না যে সে শুধুমাত্র নিজের ফিউচারই দেখতে পায়, অর্থাৎ যে কোনো ঘটনা আজ পেতে হলে তাকে সরাসরি সেখানে উপস্থিত থাকতে হবে। তবে লিজ যেহেতু তার লাইফে এখন ইনভলভ, তাই সে লিজের ভবিষ্যৎও দেখতে পায়। আর যদি এফবিআই এই কথা জানে তাহলে তারা লিজকেও টেররিস্টদের সাথে ইনভলভ করবে, কারণ এতে করে লিজের আশেপাশে যা ঘটছে তার সবকিছু ক্রিস দেখতে পাবে। তাই সে লিজকে তার ঘড়িতে 5 মিনিটের টাইমার সেট করতে বলে। এবার ঠিক 5 মিনিট পর তাকে কি করতে হবে সেটা সে একটা কাগজে লিখে দেয়। তারপর সে সবার সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসে। ফেরিস তাকে ধরার আগেই সে নিচের পাহাড়ের দিকে লাফ দেয়। তারপর সেই পাহাড়ের ঢালু বেয়ে সে দৌড়ে পালাতে থাকে। তখন সমস্ত এফবিআই এজেন্টও তার পিছু ধাওয়া করে। এদিকে লিজ তার কথা মতো কাগজটা খুলে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়, কিন্তু তবুও সে ক্রিসের কথা মতোই কাজ করে। আসলে কাগজের ইনস্ট্রাকশন অনুসারে সে বাইরে গিয়ে একটা গাড়ি স্টার্ট দেবে। তারপর হঠাৎ সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গাড়িটাকে ছেড়ে দেয়। এতে করে গাড়িটা গিয়ে একটা গুদামের গায়ে লাগে, আর এর ফলে উপর থেকে কাঠ, গাড়ি এবং পাথর সহ প্রচুর জিনিসপত্র পাহাড়ের দিকে নামতে থাকে। এদিকে স্নাইপার কিন্তু তখনও ক্রিসকে গুলি করার সুযোগ খুঁজছিল। এবার সে তাকে রেঞ্জের মধ্যে পেয়ে একটা ক্লিন শট নেয়, কিন্তু ক্রিস চোখের পলকে সেই বুলেটটাকে ডজ দেয়। এর মানে হলো তার মধ্যে কেবল ফিউচার দেখার ক্ষমতা ছাড়াও সুপার রিফ্লেক্স দেখানোর অ্যাবিলিটি আছে। তাই তো উপর থেকে যে সব জিনিসগুলো ছুটে আসছিল সেগুলো সে খুব সহজেই ডজ দেয়। তবে এফবিআই লোকেরা নিজেদের যান বাঁচাতে গাছের আড়ালে বসে পড়ে। এভাবে ক্রিস তাদের হাত থেকে প্রায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফেরিস তার সামনে এসে দাঁড়ায়। ঠিক এই সময় উপর থেকে গাড়ি সমেত প্রচুর কাঠ ফেরিসের উপরে পড়তে যাচ্ছিল, তাই ক্রিস তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে তাকে সরিয়ে নেয়। তবে এর ফলে সে নিজেই কাঠের স্তূপের নিচে চাপা পড়ে। এতে করে সে নিজেও কিছুটা আহত হয়। এই সুযোগে ফেরিস এফবিআই টিমকে ডেকে এনে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর তারা তাকে একটা টর্চার রুমে নিয়ে বসিয়ে রাখে। সেখানে ফেরিস এসে তাকে টিভির দিকে চোখ রাখতে বলে, কারণ নিউক্লিয়ার বোমা ফাটার পর সব নিউজ চ্যানেলেই এই নিউজ দেখাবে। এর ফলে নিউজ থেকে জানা সম্ভব যে এই বোমাটা আসলে কোথায় ফাটবে। আর ক্রিসও তাই বাধ্য হয়ে টিভিতে নিউজ দেখতে শুরু করে, কিন্তু নিউক্লিয়ার বোমের বদলে সে যে ভবিষ্যৎ দেখতে পায় তাতে তার হার্ট কেঁপে ওঠে। আসলে এফবিআই তাকে ধরে নিয়ে যাওয়ার পর টেররিস্টরা তাকে না পেয়ে লিজকে কিডন্যাপ করেছিল। ক্রিস দেখতে পায় যে লিজকে তার একটা হুইল চেয়ারে বসিয়ে রেখেছে, তার শরীরে একটা বোম বাঁধা এবং তাতে একটা টাইমার সেট করে দেওয়া। আর কিছুক্ষণ পরে সেই বোমা ফেটে লিজের করুণ মৃত্যু হবে।
আরো শকিং ব্যাপার হলো যে প্রতিটা পসিবল ভবিষ্যতে সে কেবল লিজের মৃত্যুই দেখতে পাচ্ছে। তবে এই ঘটনা সির্ফ 2 মিনিট পরেই ঘটবে না, কারণ কোনো এক আশ্চর্য কারণে ক্রিস লিজের ক্ষেত্রে অনেক দূরের ভবিষ্যৎ দেখতে পায়। যেমন সে অনেক আগেই জানতে পেরেছিল যে লিজের সাথে তার দেখা হবে, কাজে এই ঘটনাটা কখন ঘটবে তা নিশ্চিত বলা যায় না। তবে তাকে যে করেই হোক এফবিআই এর হাত থেকে ছাড়া পেয়ে লিজকে বাঁচাতে হবে। এদিকে ফেরিস বারবার তাকে জিজ্ঞেস করছিল যে সে ভবিষ্যতে কি দেখছে, কিন্তু ক্রিস তখনই সেটা না বলে আগে টর্চার রুম থেকে বের করতে বলে। এরপর সে তাদেরকে ভবিষ্যতের ঘটনা বিস্তারিত জানানোর কথা দেয়। তখন এফবিআই এজেন্টরা তার কথা মতো তাকে অন্য রুমে ট্রান্সফার করে। তবে ক্রিস হঠাৎ তাদের উপরে অ্যাটাক করে বসে। এরপর সে একাই কয়েকজনকে মেরে অজ্ঞান করে দেয়, আর তারপর সে এফবিআই কোয়ার্টার থেকে দৌড়ে পালাতে থাকে। এখন লিজের সাথে ঘটা ভবিষ্যতের ভিশনটাই সে একটা পার্কিং লটের দৃশ্য দেখছিল। এই পার্কিং লটে লিজকে হুইল চেয়ারের সাথে বেঁধে বোম সহ বসিয়ে রাখা হয়েছিল। তাই ক্রিস তার প্রাণপণ শক্তি দিয়ে সেদিকে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে সে কাউকে দেখতে পায় না। এদিকে ফেরিসও তার পিছু নিয়ে সেখানে এসে পড়ে। তারপর সে ক্রিসকে জিজ্ঞেস করে যে কেন ক্রিস এখানে এসেছে। তখন ক্রিস তাকে লিজের মৃত্যুর ব্যাপারটা জানায়। ফেরিস তখন জানায় যে লিজকে যেই গাড়িতে আনা হবে সেটার নাম্বারটা তুমি জানার চেষ্টা করো। আর ক্রিসও তার কথা মতো আবারও ভবিষ্যতের দিকে তাকিয়ে সেই গাড়ির নম্বর প্লেটটা স্পষ্ট দেখতে পায়। তখন ফেরিস তার কাছ থেকে গাড়ির নাম্বারটা নোট করে নিলে এই গাড়ি আটকানো গেলেই হয়তো লিজকে বাঁচানো যাবে। এভাবে ফেরিস লিজকে নিজের প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তার কাছে হেল্প চায়। তখন তার কথা মতো ক্রিস তার প্ল্যানে সায় দেয়। প্ল্যান মোতাবেক ক্রিস সেই বিল্ডিং এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে যেখানে স্নাইপার তাকে মারার জন্য লুকিয়েছিল, আর এই স্নাইপার তাকে দেখতে পেয়ে তার দিকে গুলি চালায়, যার ফলে ক্রিসও তখন গুলি খাওয়ার ভান করে মাটিতে পড়ে যায়। তখন স্নাইপারও তাকে মৃত ভেবে নিজের বসকে ফোন করতে থাকে, কিন্তু ফেরিসের কথায় আগে থেকে আশেপাশের সব টাওয়ারের সিগন্যাল বন্ধ করা হয়েছিল, যার ফলে স্নাইপার তার ফোনে বসকে কন্ট্যাক্ট করতে পারে না। ঠিক সেই মুহূর্তে এফবিআই টিম হেলিকপ্টার থেকে গুলি করে তাকে উপরে পাঠিয়ে দেয়। এরপর ক্রিস তার দেখা ভবিষ্যৎ অনুসারে এফবিআই টিমকে সব প্ল্যান বুঝিয়ে দেয়। যদি তারা তার কথার প্রতিটা স্টেপ ফলো করে তাহলে কেবলই লিজকে বাঁচানোর চান্স থাকবে। ঠিক কোথায় সেই গাড়িটাকে স্টপ করতে হবে এবং সেটাও ক্রিস সবাইকে জানিয়ে দেয়। অতঃপর তারা সবাই মিলে গাড়িটাকে থামানোর জন্য সেদিকে রওনা হয়। টেররিস্টরা ইতিমধ্যে লিজকে ভ্যানে তুলে নিয়ে তার গায়ে বোমা বেঁধে দিয়েছিল। এরপর তারা তাকে নিয়ে সে পার্কিং লটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রাপথেই তাদের সামনে হাজির হয় ক্রিস আর এফবিআই। এরপর শুরু হয় তাদের দুপক্ষের মধ্যে এক তীব্র গোলাগুলি। এফবিআই এজেন্টরা ক্রিসের কথা মতো প্রতিটা স্টেপ ফলো করতে থাকে, যার ফলে টেররিস্টদের প্রায় অর্ধেক লোকই তাদের হাতে খতম হয়ে যায়। অন্যদিকে ভ্যানের ভিতরে লিজ থাকায় রিস্ক নিয়েও সেই ভ্যানটাকে থামানো যাচ্ছিল না, কিন্তু ক্রিস তার পাওয়ার দিয়ে সেই জায়গাটায় বেছে নেয় যেখানে গুলি করলে গাড়ি থামানো যাবে। আর তখনই এফবিআই তার কথা মতোই ঠিক সেই স্থানে গুলি করে, ফলে গাড়ি উল্টে গেলেও নিজের শরীরে হালকা আঘাত ছাড়া তেমন কোনো বড় ক্ষতি হয় না তার। এই সুযোগে লিজ গাড়ির দরজা খুলে বের হয়ে দৌড় দিয়ে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও টেররিস্ট দলের একটা গ্রুপ আগে থেকেই উপস্থিত ছিল। তারা সবাই মিলে লিজকে খোঁজার চেষ্টা করে, আর লিজ তখন এদিক সেদিক লুকিয়ে তাদেরকে ফাঁকি দিতে থাকে। তবে শেষ পর্যন্ত তাদের লিডার এসে তাকে ধরেই ফেলে। তারপর সে তার মুখে চেপে ধরে তাকে বাইরে নিয়ে যায়। এদিকে বাইরে তখনও বাকিদের সাথে এফবিআই এর বন্দুকযুদ্ধ চলছিল, তাতে এফবিআই টিমের অনেকেই আহত হতে শুরু করে। কিন্তু ক্রিস টেররিস্টদের প্রত্যেকটা মুভমেন্ট প্রায় নিখুঁতভাবে ট্র্যাক করতে থাকে, যার ফলে তাদের অনেকেই এফবিআই এজেন্টরা খতম করে দেয়। কিন্তু লিডারের সাথে লিজ থাকায় তার উপর সরাসরি কেউ গুলি চালাতে পারে না, যার কারণে তাদের সামনে দিয়েই সে তাকে নিয়ে অন্য একটা বিল্ডিং এ ঢুকে যায়। সেই বিল্ডিং এর একটা রুমে সে এফবিআই এর জন্য একটা ট্র্যাপ সেট করে রাখে। তবে ক্রিসের সাহায্যে এফবিআই সেই ট্র্যাপটাকে অফ করতে সক্ষম হয়। এরপর আরো কিছু দূর হেঁটে ক্রিস সেই বিল্ডিং এ স্নাইপারের অস্তিত্ব পায়। ভবিষ্যতের ভিশন থেকে সে জানতে পারে ঠিক যে কোনো মুহূর্তে স্নাইপার তাকে গুলি করবে, তাই এর আগেই সে এফবিআই স্নাইপারের লোকেশন জানিয়ে দেয়। আর তার কথা মতো তারা সেই স্নাইপারকে সফলভাবে গুলি করে উপরে পাঠায়। ভাইরে ভাই, এই লেভেলের পাওয়ার যে কারো হাতে থাকলে সে লিটারালি পৃথিবীটাকে চেঞ্জ করে দিত। যাই হোক, এবার ক্রিস আর এফবিআই একটা লবিতে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ক্রিস তার পাওয়ার ইউজ করে বিল্ডিং এর অর্ধেকটা চেক করে নেয়।
নেয়। অন্যদিকে ফেরিসের নেতৃত্বে FBI টিম খুব সাবধানে বাকি অর্ধেকটা দেখতে থাকে। এর মধ্যে হঠাৎ টেররিস্টদের একজন তাদের দিকে গুলি চালায়। তার গুলিতে ক্যাভানভ সেখানেই মারা যায়। তবে ফেরিস তৎক্ষণাৎ সেই টেররিস্টকে উপরে পাঠিয়ে দিতে সক্ষম হয়। অবশেষে ফেরিস আর ক্রিস আবারও একত্রিত হয়ে সামনের দিকে আগাতে থাকে। এবার তারা সরাসরি টেররিস্টদের লিডারের সামনে এসে পড়ে। এই লোক তখন লিজিকে জিম্মি করে রেখেছিল। ক্রিস তাকে বলে, আমি তোমার ভবিষ্যৎ আগেই দেখে নিয়েছিলাম। সবগুলো পসিবিলিটিসে ভবিষ্যতে তুমি কোনোটাতেই বাঁচতে পারবে না, তাই লিজকে ছেড়ে দেওয়াটাই তোমার বাঁচার একমাত্র উপায়। কিন্তু লোকটা তবুও তার কথায় পাত্তা না দিয়ে তাকে সামনে আগাতে নিষেধ করে। কিন্তু ক্রিস ফেরিসকে সঠিক সময় অপেক্ষা করতে বলে তার দিকে এগিয়ে যায়। তখন লোকটা ক্রিসের উপরে ক্রমাগত গুলি চালাতে থাকে, কিন্তু ক্রিস তার রিফ্লেক্স ব্যবহার করায় একটি বুলেটও তার গায়ে লাগে না। শেষমেশ বুলেট ফুরিয়ে গেলে ফেরিস প্রথমে লোকটার হাতে গুলি করে, তারপর সে সরাসরি তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। এভাবে পুরো দলটাকে খতম করার পর FBI এর সামনে হাজির হয় নতুন বিপদ। কেননা তারা জানতে পারে যে টেররিস্টরা নিউক্লিয়ার বোমটাকে অন্য কোথাও সরিয়ে রেখেছে। হয়তো তারা ইতিমধ্যে সেটাকে অ্যাক্টিভও করে ফেলেছে। তখন ফেরিস একটা শেষ চেষ্টা হিসেবে ক্রিসকে সিসমোগ্রাফ দেখতে বলে। সিসমোগ্রাফ হলো এমন এক যন্ত্র যা দিয়ে ভূমিকম্পর কম্পন মাপা যায়। যেহেতু নিউক্লিয়ার বোম বিস্ফোরিত হলে ভূমিকম্প হয়, তাই এখানেও সেই কম্পন ঝরা পড়বে। আর ক্রিস এই যন্ত্রের দিকে তাকানোর ফলে আগে থেকে কম্পন ধরতে পারবে। তখন তারা বুঝতে পারবে যে বোমটা আসলে কোথায় ফাটতে চলেছে। কিন্তু এই যন্ত্রে তাকানোর পরপরই ক্রিসের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সে জানায় যে তার কোথাও একটা ভুল হয়েছে, আর এই বোমাটাও কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হতে যাচ্ছে। ঠিক তার প্রেডিকশন অনুসারেই এক মুহূর্ত পরেই বোমটা বিস্ফোরিত হয়, যার ফলে চোখের সামনে সবাই সেই বিস্ফোরণে মারা পড়ে। প্রশ্ন হলো, সত্যি কি তারা এখানে মারা পড়লো? ঠিক এমন এক পর্যায়ে এমন এক দৃশ্য রিভিল হয় যা দেখে তুমি চমকে যেতে বাধ্য। আসলে এতক্ষণ ধরে তোমরা যা দেখছিল এই সবটাই আসলে ছিল একটা ভবিষ্যতের ঘটনা। আসলে ক্রিস লিজের সাথে হোটেল রুমে শুয়ে থেকেই এই সব কিছু দেখে নিয়েছিল। তোমাদেরকে তো আগেই বলেছি যে ক্রিস লিজের সাথে থাকলে অনেক দূর অব্দি ভবিষ্যৎ দেখতে পারে, তাই এবার সে কয়েক ঘন্টার ভবিষ্যৎ একেবারেই জেনে গিয়েছিল। ভাইরে ভাই, এই পর্যায়ে এসে এমন টুইস্ট একেবারে আশা করিনি। তো এই ভবিষ্যৎ জানার কারণে ক্রিস এখন জানে যে FBI কে তার সাহায্য করতেই হবে। যদি সে তাদের হাত থেকে পালাতে যায় তবে বোমাটাকে খুঁজে বের করা সম্ভব হবে না। তাই সে হোটেল রুম থেকে বেরিয়ে ফেরিসের সাথে কন্ট্রাক্ট করে নেয়। আর ফেরিসকে সে বলে যে সে তাদেরকে সাহায্য করতে রাজি, তবে সে শর্ত দেয় এই সমস্ত কিছুতে তারা লিজিকে কোনোভাবেই জড়াতে পারবে না। ফেরিস তাকে প্রতিশ্রুতি দেওয়ার পর সে লিজির কাছে ফিরে আসে। তারপর সে জরুরি কাজের কথা বলে তার কাছ থেকে বিদায় চায়। ক্রিস তাকে কথা দেয় যে সে তার সাথে আবারও দেখা করবে, তাতে হয়তো এক সপ্তাহ কিংবা এক মাস লেগেও যেতে পারে, কিন্তু সে তার জন্য ঠিকই ফিরে আসবে। লিজিও তখন তার কথা মেনে নিয়ে তাকে হাসি মুখেই বিদায় দেয়। আর ক্রিস এক মুহূর্ত দেরি না করে FBI কে সাহায্য করার জন্য রওনা দেয়। ফাইনালি ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।